আমরা আগের দিন ক্লাস 12-এর যে অধ্যায়টা শুরু করেছিলাম সেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক এফেক্ট। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করব সেটা হচ্ছে ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক, প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক, আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য এবং আলোক তড়িৎ কোষ। প্রথম যে তিনটে টপিক এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের নেক্সট লেভেলে যাওয়ার জন্য। যেমন ধরো এই যে আলোক তড়িৎ ক্রিয়া, এখানে আলোক তড়িতের বা আলোর যে তরঙ্গপথের ব্যর্থতা সেইটা জানার জন্য কিন্তু আমাদের প্রথম তিনটে টপিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পরবর্তীকালে যে আইনস্টাইনের সমীকরণ আমরা যে নির্ণয় করব সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্রথম তিনটে টপিক্সের উপর ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো আমরা কষবো সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই তিনটে টপিক্স, ফার্স্ট তিনটে টপিক্স এইগুলো কিন্তু আমাদের লাগবে। আর আলোক তড়িৎ কোষ, তো নিঃসন্দেহে আলোক তড়িৎ কোষ একটা খুব গুরুত্বপূর্ণ আবিষ্কার বিজ্ঞানের ক্ষেত্রে। তো যে কোনো জায়গায় বা সোলার ল্যাম্প বলো বা আমাদের বাড়ির ছাদে বলো, এখন আসছে সোলার যে সৌর কোষ, এগুলো কিন্তু বসানো হচ্ছে, যেটা আমাদের একটা গ্রিন এনার্জি। তো এই সৌর কোষ বা আলোক তড়িৎ কোষ কিভাবে কাজ করে তার একটা বেসিক ধারণা কিন্তু তোমরা এই ক্লাস থেকে পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। প্রথমে আমরা আলোচনা করব ফটো ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক। তো আমরা প্রথমে এরকম একটা ডায়াগ্রাম এঁকেছিলাম, যেখানে যে টি এর উপরে, এই ধাতু প্লেটের উপরে যদি একটা একবর্ণী আলো এসে পড়ে তাহলে সেখান থেকে ইলেকট্রন কি হয়, নির্গত হয়। যদি টি এবং এই যে কালেক্টর এদের মধ্যে বিভব যদি শূন্যও থাকে তাহলেও কিন্তু আমরা এখানে একটা তড়িৎ প্রবাহ পাই। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এখান থেকে আলো পড়ার ফলে এখান থেকে কি হয়, কিছু ইলেকট্রন বেরিয়ে আসে, সেইটা সিতে কালেক্টরে গিয়ে পৌঁছায় এবং আমাদের যে বর্তনী আছে তার মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তো এখন আমরা নিবৃত্তি বিভব যেটা পড়েছিলাম আগের ক্লাসে, সেখানে নিবৃত্তি বিভবটা ছিল কি, আমরা যদি এই যে কালেক্টরটাকে যদি নেগেটিভলি চার্জ করি তাহলে হবে কি, বা নেগেটিভ বিভব দিই তাহলে হবে কি, এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরিয়ে আসছে সে কি হবে, সি দ্বারা বিকর্ষিত হবে। তাহলে একটা বিভবে এসে সিতে কিন্তু কোনো ইলেকট্রন আর এসে পৌঁছবে না। ঠিক আছে? তো এরকম একটা গ্রাফ আমরা দেখেছিলাম। এই যে এই V0, এই V0টাকে বলা হয়েছিল কি, নিবৃত্তি বিভব। অর্থাৎ টি এর রেসপেক্টে সিকে আমরা যদি V0 একটা বিভব, নেগেটিভ বিভব দিই তাহলে আমার কালেক্টর, ঠিক আছে, আমার আলোক তড়িৎ প্রবাহ কি হয়, শূন্য হয়ে যায়। তাহলে এখানে আলো পড়ার ফলে যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে তার সর্বোচ্চ গতিশক্তি কি হবে, তার সর্বোচ্চ গতিশক্তি হবে হাফ এম ভি ম্যাক্স তার স্কোয়ার, ই ম্যাক্স সমান। ঠিক আছে, এইবার আমরা যদি টি এর সাপেক্ষে সিকে একটা V0 বিভব দিই তাহলে আর যে শক্তির পরিমাণ হয় বা স্থিতিশক্তির পরিমাণ হয় সেটা কি হবে, EV0। এটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে, কারণ এটাকে আসতে কি হবে, ইলেকট্রনকে আসতে বাধা দেবে। তাহলে এখন যদি ইম্যাক্স যদি EV0-র সাথে এর মানটা, ঠিক আছে, ইম্যাক্সের মানটা যদি EV0-র সাথে সমান হয়ে যায় তাহলে এখান থেকে যে সর্বোচ্চ গতিশক্তি সম্পন্ন ইলেকট্রনটা বেরোচ্ছে সেটা কি হবে, কালেক্টরে এসে পৌঁছতে পারবে না। তাহলে ইম্যাক্স হতে হবে EV0-র সাথে সমান। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার ইজিক্যাল টু EV0, বা ভি ম্যাক্স ইজিক্যাল টু আমরা লিখতে পারি 2EV0/m আর রুট। তাহলে এই যে ফর্মুলা, এই দুটো ফর্মুলা লিখলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই দুটো তোমরা একটু মাথায় রাখবে। এখান থেকে কিন্তু আমাদের নিউমেরিক্যাল প্রবলেম এখান থেকে আসতে পারে। আমি একটা ফর এক্সাম্পল তোমাদের আমি দিয়ে বিষয়টা আরেকটু স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করছি। একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে, এক্সাম্পলটা হচ্ছে ধরো আমি V0
হচ্ছে একটা ধাতুর V0 হচ্ছে ধরে নাও 4 ভোল্ট, 4 ভোল্ট, ঠিক আছে, নিবৃত্তি বিভব 4 ভোল্ট। তাহলে ইলেকট্রনটার গতিশক্তি কত হবে? তাহলে সর্বোচ্চ এখান থেকে যে ইলেকট্রনগুলো বেরোচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি কত হবে? তার সর্বোচ্চ গতিশক্তি হবে E max ইজিক্যাল টু 4E বা 4eV, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 4 ইলেকট্রন ভোল্ট, তাহলে ইলেকট্রনের গতিশক্তি হবে 4 ইলেকট্রন ভোল্ট। এর মানটা বসিয়ে দেবে, আর ভির মানটা কত? 4, আর আমার ইউনিটটা হচ্ছে ইভি। আচ্ছা, এইবার যদি আমি এই ইলেকট্রনটার গতি বেগ বার করতে চাই, তাহলে আমরা কি করবো? এই ফর্মুলা বসিয়ে দেবো। তাহলে ভি ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনের গতিবেগ হবে ভি ম্যাক্স সমান সমান হবে 2 ইন্টু ইলেকট্রনের যে চার্জ, এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। আচ্ছা, V0 হচ্ছে আমার 4 বাই ইলেকট্রনের যে ভর সেটা হচ্ছে 9.109 ইন্টু 10⁻31। এটা হিসাব করলে আমরা মোটামুটি পাই 3.01 ইন্টু 10⁻6 মিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে আমরা কিন্তু গাণিতিক প্রশ্নগুলো মানে করতে পারি, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইলেকট্রনের গতিশক্তি ও নিবৃত্তি বিভবের মধ্যে সম্পর্ক। এবার আমরা আলোচনা করব প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক। আলোকতড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে আমরা আগের স্লাইডে যেটা পড়লাম, নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দুটোই কিন্তু কোনো ধ্রুবক রাশি নয়। এটা নির্ভর করে আলোর কম্পাঙ্কের ওপর, ঠিক আছে, নিউ, এবং কোন ধাতু ব্যবহার করছি তার উপরে, ঠিক আছে। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কিন্তু নিবৃত্তি বিভব বিভিন্ন হবে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো পড়লে। আবার একটি ধাতুর উপরে বিভিন্ন কম্পাঙ্কে যদি আলো পড়ে তাহলেও কিন্তু আমার নিবৃত্তি বিভব এবং ইলেকট্রনের গতিশক্তি কিন্তু আলাদা আলাদা হবে। তো এই বিষয়টা নিয়ে আমরা একটুখানি যদি বিস্তারিতভাবে ভাবি, তাহলে কিন্তু আমরা প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের ধারণা একটা আমরা পেতে পারি। তো দেখা যাচ্ছে, দেখো এখানে আমি একটা আলো বা একটা মেটাল নিয়েছি, এটা আগের স্লাইডে এই ছবিটাতে অনেকবার দেখাচ্ছি। তো এই মেটালের উপরে যে ইলেকট্রনগুলো আছে সেটা হচ্ছে কি, সেটা তো মেটালের উপরে আটকে আছে। তাহলে এর উপরে একটা নির্দিষ্ট যে কোনো আলো এসে পড়লেই কি এই ইলেকট্রনটা বেরিয়ে চলে আসবে? অবশ্যই নয়। তাহলে তার জন্য তোমাকে হতে হবে কি, এর যে শক্তি দিয়ে এই মেটালের উপরে আটকে আছে, তাহলে ন্যূনতম সেই শক্তির আলো কিন্তু এসে পড়তে হবে। তো আমরা জানি কোনো আলোর শক্তি E ইজিক্যাল টু এইচ নিউ, অর্থাৎ নিউ কম্পাঙ্কের আলো যদি কোনো আসে, তার ফোটনের যে শক্তি সেটা হচ্ছে এইচ নিউ। তাহলে এই এইচ নিউটা হতে হবে কি, এইচ নিউটা হতে হবে এই যে বন্ধনে আটকে আছে তার সাথে কি হবে, সমান হতে হবে, ঠিক আছে। তাহলে সমান হলে তবেই এই আলোটা এই ইলেকট্রনকে আঘাত করে এটাকে বার করতে পারবে। যদি এই বন্ধন শক্তির নিচে, অর্থাৎ কার্যপেক্ষকের নিচে যদি আলোর শক্তি হয় বা ফোটন করার শক্তি হয়, সেক্ষেত্রে কিন্তু এটাকে বার করতে পারবে না, অর্থাৎ ইলেকট্রনকে বার করতে পারবে না। তাহলে যে একটা ন্যূনতম শক্তির কিন্তু আলোর দরকার হবে। যদি আমরা একটা গ্রাফ টানা হয়েছে, এখানে একটা দেখো, এই বরাবর নিবৃত্তি বিভব এবং এই বরাবর বিভিন্ন ধাতুর কম্পাঙ্ক, বিভিন্ন ধাতুর নেওয়া হয়েছে, সোডিয়াম, জিঙ্ক, প্ল্যাটিনাম, এবং এই বরাবর আমার কম্পাঙ্ক টানা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে কি, এই যে আলোকতড়িৎ ক্রিয়া শুরু যে হচ্ছে, যেমন সোডিয়াম ধাতুর ক্ষেত্রে কিন্তু দেখো যে কোনো আলো কম্পাঙ্কের আলো পড়লে কিন্তু করছে না, জাস্ট এই যে এইখান থেকে স্টার্ট করে যদি আমি আলোটা ফেলি নিউ জিরো, সেখান থেকে কিন্তু আলোকতড়িৎ ক্রিয়া জাস্ট কি হচ্ছে, শুরু হচ্ছে বা সূচনা হচ্ছে। সংজ্ঞাটা যদি বলি, যে ন্যূনতম কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠের উপর আপাতিত হলে আলোকতড়িৎ নিঃসরণ শুরু হয়, তাকে ওই ধাতুর প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্ক বলা হয়। তো এটা হচ্ছে প্রারম্ভ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের সংজ্ঞা। তাহলে এটা ডিপেন্ড করছে কার উপরে? ডিপেন্ড করছে আমি কি ধাতু নিচ্ছি। যেমন দেখো, সোডিয়াম ধাতুর এই সূচনা কম্পাঙ্ক এখানে স্টার্ট, জিঙ্ক ধাতুর সূচনা কম্পাঙ্ক এইখানটায়, প্ল্যাটিনাম ধাতুর সূচনা কম্পাঙ্ক এখানে।
ঠিক আছে, তাহলে বিভিন্ন ধাতুর সূচনা কম্পাঙ্ক কিন্তু আলাদা আলাদা হবে। তো যদি আমি একটা পার্টিকুলার সোডিয়াম ধাতুর এই গ্রাফটা নিয়ে একটু পর্যালোচনা করি, তো দেখা যাচ্ছে কি এই স্টার্টিং অর্থাৎ কম্পাঙ্ক বা সূচনা কম্পাঙ্কের পর আলো কম্পাঙ্ক যত বাড়বে, তো সেক্ষেত্রে কিন্তু নিবৃত্তি বিভবের মানটা কি হচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো সূচনা কম্পাঙ্কের ক্ষেত্রে হয় কি, সূচনা কম্পাঙ্কের ক্ষেত্রে হয় কি এই ফোটনের যে শক্তি সেটা জাস্ট ইলেকট্রনকে ট্রান্সফার করে দেয়, আর ইলেকট্রনটা জাস্ট ধাতুর উপর থেকে সারফেস থেকে বেরিয়ে আসে। কিন্তু এখান ক্ষেত্রে কিন্তু গতিশক্তি তখন কি হয়, শূন্য হয়, জাস্ট সূচনা কম্পাঙ্কের ক্ষেত্রে। তারপরে আস্তে আস্তে যত আমার কম্পাঙ্কের মান আস্তে আস্তে বাড়বে, তাহলে আলোর শক্তিও তত আস্তে আস্তে বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে ইলেকট্রনের গতিশক্তি কি হবে, আস্তে আস্তে বাড়বে। তাই নিবৃত্তি বিভবের মানও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এই ক্ষেত্রেও তাই, এবং প্ল্যাটিনামের ক্ষেত্রেও তাই, জিঙ্কের ক্ষেত্রেও তাই, প্ল্যাটিনামের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, তো এখান থেকে যদি আরেকটু আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করি, তাহলে যে গতিশক্তি এটা আমরা লিখতে পারি এইচ ইজ ইকাল টু সি বাই ল্যামডা। ঠিক আছে, আমরা জানি সি ইজ ইকাল টু নিউ ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকাল টু সি বাই ল্যামডা, সরি নিউ ইজ ইকাল টু সি বাই ল্যামডা। ল্যামডা কি, এখানে ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে আমার কম্পাঙ্ক কি হবে তত বেশি হবে। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি কি হয়, বেশি হয়, আর বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি কম হয়। ঠিক আছে, সুতরাং এখান থেকে আমি যেটা বুঝলাম, তাহলে যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের আলো পড়লেই কিন্তু ধাতু থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে পারে না, তার এখানে ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্যের আলো কিন্তু একটা প্রয়োজন হয়। ঠিক আছে, তারপর থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তো সেক্ষেত্রে যত ছোট হবে বা যত শক্তি বেশি হবে, ইলেকট্রনের গতিশক্তি তত আস্তে আস্তে বাড়বে এবং নিবৃত্তি বিভবের মান আস্তে আস্তে বাড়বে, যেটা আমি দেখিয়েছি। ঠিক আছে, ওই জন্য যখন আমরা ব্যবহারিক প্রয়োগ করতে যাব আলোক তড়িৎ ক্রিয়ার কোনো সুইচ বা এরকম, তো সেক্ষেত্রে কিন্তু আলট্রাভায়োলেট রশ্মি ইউজ করা হয়, কারণ আলট্রাভায়োলেট রশ্মির দৃশ্যমান আলোর থেকে কিন্তু এর তরঙ্গ দৈর্ঘ্যের কম হয় এবং কম্পাঙ্ক বেশি হয়, তাহলে আলট্রাভায়োলেট রশ্মির শক্তিটা কিন্তু অনেক বেশি হয়। তো কিছু কিছু ধাতু, ক্ষার ধাতু আছে, যেমন পটাশিয়াম, সোডিয়াম, এইসব ক্ষার ধাতুর ক্ষেত্রে কিন্তু এদের সূচনা কম্পাঙ্কের মানটা বেশ কম হয়। দৃশ্যমান আলোর ক্ষেত্রেও কিন্তু এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন কিন্তু বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সূচনা কম্পাঙ্কের ধারণা। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বইতেই পেয়ে যাবে। তো আমি এখানে ছায়া প্রকাশনীর বইতে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এখানে আমি ছবিতে দিয়েছি। তো এখানে আমরা 8টা পয়েন্ট আমরা একটু ধরে ধরে আলোচনা করব। তো চলো ফার্স্ট পয়েন্ট নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। তো ফার্স্ট পয়েন্ট কি বলছে, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা আপাতিত আলোর তীব্রতার সমানুপাতিক। এই যে গ্রাফটা আমরা আমাদের ক্লাসের শুরুতেই দেখিয়েছিলাম, সেটা হচ্ছে দেখো এখানে আলোক তড়িৎ প্রবাহ মাত্রা y অক্ষ বরাবর এবং বিভব প্রভেদকে আমরা x অক্ষ বরাবর যদি প্লট করি, তাহলে দেখো এই পয়েন্টগুলোকে দেখো, তীব্রতা যত বাড়ানো হচ্ছে তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে কি, আলোক তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ছে। ঠিক আছে, যেমন I2 তীব্রতার কম তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে, বেশি তীব্রতার আলোর ক্ষেত্রে বেশি তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এইবার সেকেন্ড যে পয়েন্টটা বলছে, ফটো ইলেকট্রনগুলোর সর্বোচ্চ বেগ বা গতিশক্তি আপাতিত আলোর তীব্রতার উপর আদৌ নির্ভর করে না, বরং আপাতিত আলোর কম্পাঙ্ক বাড়লে এদের সর্বোচ্চ বেগ ও গতিশক্তি বৃদ্ধি পায়। এটা তোমরা এখান থেকেই আমরা যে আগের স্লাইডে আলোচনা করলাম সূচনা কম্পাঙ্ক, সেখানে আমরা বিস্তারিতভাবে আমরা এটা আলোচনা করেছি। তো এইরকম একটা গ্রাফ আমরা পেয়েছিলাম যে একটা স্টার্টিং কম্পাঙ্ক থাকে, অর্থাৎ একটা সূচনা কম্পাঙ্কের থাকে প্রত্যেকটা ধাতুর ক্ষেত্রে, যেটা আলাদা আলাদা। যেমন সোডিয়াম ধাতুর এটা হচ্ছে আমার সূচনা কম্পাঙ্ক, তাহলে ন্যূনতম এই আলোর কম্পাঙ্কের আলো পড়লে তবেই এই সোডিয়াম থেকে আলো আস্তে আস্তে কি তড়িৎ প্রবাহ আস্তে আস্তে শুরু হবে বা এখান থেকে ইলেকট্রন বেরোতে শুরু করবে। ঠিক আছে, এর থেকে কম কম্পাঙ্কের আলো পড়লে কিন্তু এটা বেরোবে না। ঠিক আছে, আর এর যে গতিশক্তি, এই যে আপাতিত আলোর গতিশক্তি তীব্রতার উপর নির্ভর করবে না। ঠিক আছে, নিবৃত্তি বিভব কিন্তু আলোর তীব্রতার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে কোন কম্পাঙ্কের আলো পড়ছে
তার উপরে, ঠিক আছে। কম্পাঙ্কের মান যত বাড়বে, আলো শক্তি তত বাড়বে, দেখো নিবৃত্তি বিভবের মান আস্তে আস্তে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বা গতিশক্তির মানও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর পয়েন্টে কি বলছে, প্রতিটি ধাতুর একটি প্রারম্ভ কম্পাঙ্ক আছে, এর থেকে কম কম্পাঙ্কের আলো ধাতব পৃষ্ঠে ফেললে কোনো আলোকতড়িৎ প্রভাব পাওয়া যায় না। সাধারণত দৃশ্যমান আলোর হলুদ বর্ণের কম্পাঙ্ক থেকে অতিবেগুনি রশ্মির কম্পাঙ্ক পর্যন্ত বিকিরণের জন্যই আলোকতড়িৎ ক্রিয়া উল্লেখযোগ্য। এইটা আমি গ্রাফটা আমি টেনেছি এবং এইটা নিয়ে আমরা আলোচনাও করেছি, ঠিক আছে। সুতরাং ওইটা একবার একটু দেখো, তাহলেই বুঝতে পারবে। 4 নম্বর, বিভিন্ন ধাতুর জন্য আলোকতড়িৎ ক্রিয়ার প্রারম্ভ কম্পাঙ্ক কি হয়, বিভিন্ন রকম হয়, যেটা আমি গ্রাফের সাহায্যেই দেখিয়েছি। সোডিয়ামের ক্ষেত্রে এখানে, জিঙ্কের ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্ক এখানে, প্ল্যাটিনামের ক্ষেত্রে প্রারম্ভ কম্পাঙ্ক এখানে। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কিন্তু প্রারম্ভ কম্পাঙ্ক কিন্তু বিভিন্ন রকম হবে, কারণ তাদের যে বাইন্ডিং এনার্জি অর্থাৎ ইলেকট্রনগুলো যে ধরে রাখার ক্ষমতা, তো বিভিন্ন ধাতুর ক্ষেত্রে কি হয়, বিভিন্ন, তো প্রারম্ভ কম্পাঙ্ক বিভিন্ন রকম হবে। আচ্ছা, ফটো ইলেকট্রনগুলো ধাতু পৃষ্ঠ থেকে শূন্য ও সর্বোচ্চ গতিবেগের মধ্যবর্তী বিভিন্ন মানের গতিবেগে নিশ্চিত হতে পারে, ঠিক আছে। সর্বোচ্চ গতিবেগ আমরা ক্যালকুলেশন করেছিলাম, ই ম্যাক্স, এই যে সূত্রটা ই ইজ ইকাল টু ই ম্যাক্স আর শক্তি ইজ ইকাল টু ই ভি জিরো, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বেগটা পেয়ে গেছিলাম, ভি ম্যাক্সের মানটা আমরা পেয়েছিলাম আগের স্লাইডটায়। তো সর্বোচ্চ কিন্তু সেই ভি ম্যাক্স হতে পারে এবং সেখান থেকে শূন্য যে কোনো মানের মধ্যে এটা থাকতে পারে। আচ্ছা, 6 নম্বর কোশ্চেন পয়েন্টে কি বলছে, আলোক তড়িৎ নিঃসরণের তাৎক্ষণিক ক্রিয়া, অর্থাৎ ধাতব পৃষ্ঠে আলো পড়ার সঙ্গে সঙ্গে ফটো ইলেকট্রনগুলো বেরোতে থাকে, এই দুই ঘটনার মধ্যে কোনো সময়ের ব্যবধান নেই, ঠিক আছে। তো এইটা নিয়ে আমরা আরও বিস্তারিতভাবে নেক্সট যে ক্লাসগুলো আসছে সেখানে আলোচনা করব, আইনস্টাইনের আলোক তড়িৎ সমীকরণ। তো এখানে যেহেতু ফোটন, এখানে আলোকে একটা কণিকা হিসেবে ব্যবহার করা হচ্ছে, তো আলো এসে ইলেকট্রনে আঘাত করছে, তার ফলেই ইলেকট্রনটা বেরিয়ে আসছে, তাহলে ফলে কোনো সময়ের গ্যাপ নেই, যে এমন নয় যে আলো ধীরে ধীরে ধাতু পৃষ্ঠের উপর আস্তে আস্তে পড়লো, বসে তার শক্তি বৃদ্ধি করলো, তারপর ওখান থেকে আস্তে আস্তে ইলেকট্রন বেরিয়ে শুরু করলো, এরকম বিষয়টা নয়। আলো এসে পড়বে, ওখানে যে ইলেকট্রন আছে তার সাথে সংঘর্ষ হবে, ইলেকট্রনটা ছিটকে বেরিয়ে আসবে, অর্থাৎ এটা একটা তাৎক্ষণিক বিষয়। আলোক তড়িৎ ক্রিয়ার ফটো ইলেকট্রনের নিঃসরণের ফলে অবশিষ্ট ধাতুপৃষ্ঠে খুব সামান্য মাত্রায় ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়ে পড়ে। আলোক ভোল্টীয় কোষ তৈরিতে এই নীতি অবলম্বন করা হয়। তাকে এটা কি বলতে চাইছে, এটা বলতে চাইছে ধরো একটা ধাতু আছে, ধাতব পৃষ্ঠ আছে, ঠিক আছে। এখান থেকে যদি কনস্ট্যান্ট আলো এসে পড়ে এবং এখান থেকে যদি ইলেকট্রন আস্তে আস্তে বেরিয়ে যায়, তাহলে এখানে কি হবে, সামান্য পজিটিভ চার্জ হবে, কারণ ল্যাক অফ ইলেকট্রন হচ্ছে, প্রোটনের সংখ্যা এফেক্টিভলি আস্তে আস্তে কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে ওই জায়গাটা কি হবে, প্লাস চার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা সাহায্যে আমরা আলোক ভোল্টীয় কোষ আমরা তৈরি করতে পারি, যেটা আমি নেক্সট স্লাইডে আলোচনা করছি। লাস্ট, আলোক তড়িৎ ক্রিয়ায় ইলেকট্রন নিঃসরণ ধাতব পৃষ্ঠের উষ্ণতার উপর নির্ভর করে না, ঠিক আছে। ধাতব পৃষ্ঠের উষ্ণতা কত তার উপরে কিন্তু আলোক তড়িৎ যে ইলেকট্রনটা বেরোবে কি বেরোবে না তার উপরে পুরো ইন্ডিপেন্ডেন্ট, মানে দুটোর সাথে তো কোনো সম্পর্কই নেই, ঠিক আছে। তো এই ছিল আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য। এবার আমরা আলোচনা করব আলোক তড়িৎ কোষ সম্বন্ধে। আলোক তড়িৎ কোষ কি বা তড়িৎ কোষ কি, তড়িৎ কোষ মানে হচ্ছে ব্যাটারি, ব্যাটারি বলতে যা বোঝো তাই। তো আলোক তড়িৎ কোষ হচ্ছে, তো যেখানে আমরা আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে থাকি। তো একটা সিম্পল আলোক তড়িৎ কোষের ডিজাইন আমি তোমাদের এই স্লাইডে দেখাচ্ছি, এরকম হয়। এখানে হচ্ছে সিম্পল একদম, সেটা হচ্ছে কি, এর উপর একটা কপারের একটা পাত নেওয়া হয়, যেটা হচ্ছে একটা কপারের পাত, কপারের পাতের উপরের দিকে আমরা কিউপ্রাস অক্সাইডের একটা জারণ পদ্ধতিতে কিউপ্রাস অক্সাইডের একটা প্রলেপ এর উপরে দেওয়া হয়, ঠিক আছে। তার উপরে হয় কি, তার উপরে আমরা একটা সোনার বাষ্প বা রূপোর বাষ্প এর উপর দিয়ে চালনা করি, তার ফলে হবে কিউপ্রাস অক্সাইডের যে স্তর আছে তার উপরে একটা সোনার একটা পাতলা প্রলেপ পড়ে যায়, সোনা বা রূপোর একটা পাতলা প্রলেপ ফেলা হয়। তো বুঝতেই পারছো, যেহেতু সোনা বা রূপো ইউজ করা হয়, তো আলোক তড়িৎ কোষ অত্যন্ত দামি হয় আর কি, ঠিক আছে। তো এর কার্যকারী এবার কিভাবে কাজ করে সেটা যদি একটুখানি বোঝানোর চেষ্টা করি, একদম সিম্পল জিনিস এটা, সেটা হচ্ছে হবে কি,
এর উপরে যখনই একটা আল্ট্রাভায়োলেট রশ্মি এর উপরে এসে পড়বে, ঠিক আছে, কিউপ্রাস অক্সাইডের উপরে, তো এটা প্রথম হচ্ছে আল্ট্রাভায়োলেট রশ্মি সহজেই কিন্তু সোনার প্রলেপটা ভেদ করে যাবে, কারণ এটা যে অত্যন্ত পাতলা প্রলেপ, ঠিক আছে। তো এর উপরে যেই ভেদ করে এর উপরে পড়লো, তো আলো ছড়িয়ে পড়লো, তো এই কিউপ্রাস অক্সাইডের এই পাত থেকে ইলেকট্রন নির্গত হতে শুরু করবে, এবং যেটা কিনা এই সোনার প্রলেপ বা রূপোর যে প্রলেপটা দেওয়া আছে তার উপরে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। তার ফলে হবে কি, আমাদের এই যে সোনার যে প্রলেপ দেওয়া আছে সেখানে হালকা নেগেটিভলি চার্জড হয়ে যাবে, আর ভেতরটা হবে কি, এটা পজিটিভলি চার্জড হয়ে যাবে। পুরো একটা ব্যাটারির যেমন দুটো টার্মিনাল তৈরি হয় সেরকম টার্মিনাল তৈরি হবে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। এবার যদি আমরা একটা তারকে এখানটার ভাবে এবং ভার রোধের মধ্যে দিয়ে, লোডের মধ্যে দিয়ে পাঠিয়ে এখানে এরকম যোগ করতে পারি, এই যে এটা হচ্ছে তোমার যে যন্ত্র চালাতে চাও বা ব্যাটারি চার্জ করার জায়গা, তাহলে কি হবে, এটা কিন্তু ইলেকট্রনের স্রোত এদিক দিয়ে যাবে, অর্থাৎ কারেন্ট কিন্তু এদিক থেকে এদিকে ফ্লো করবে, অর্থাৎ আমাদের কারেন্ট কিন্তু এদিক থেকে এইদিকে ফ্লো করতে থাকবে। এই যে এখানে তীর চিহ্ন দেওয়া আছে। তো এইভাবে কিন্তু আলোক তড়িৎ কোষ কাজ করে, ঠিক আছে। তো এখন আধুনিক যুগে আরো উন্নত মানের আলোক তড়িৎ কোষ ব্যবহার হয়ে এসেছে। তো আমি জাস্ট এখানে একটা সিম্পল আলোক তড়িৎ কোষের ডিজাইন তোমাদের এখানে রিপ্রেজেন্ট করলাম। এবার আমরা আলোচনা করব আলোক তড়িৎ কোষের ব্যবহার। তো এখানে যে ব্যবহারগুলো আমি লিখেছি, এটাও একটা ছায়া প্রকাশনের বই থেকে আমি এটাকে তুলে এনেছি। তো দেখো এখানে 6খানা ব্যবহার আমি এখানে দিয়েছি। প্রথম হচ্ছে স্বয়ংক্রিয় সুইচ, অগ্নিসংকেত যন্ত্র, ট্রেনের সিগন্যাল, রাস্তার বৈদ্যুতিক বাতি ইত্যাদি স্বয়ংক্রিয় সুইচ এই কোষ দিয়ে তৈরি করা হয়। স্বয়ংক্রিয় সুইচ মানে অটোমেটিক কাজ করে সুইচগুলো, ঠিক আছে। শব্দের রেকর্ডিং ও পুনরুদ্ধার, সিনেমার ফিল্ম, ভিডিও ফিল্মের সাউন্ড ট্র্যাকে শব্দের রেকর্ডিং এবং পুনরুদ্ধারের কাজে আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয়। সৌর ব্যাটারি, যার সিম্পল একটা ভার্সন আমি আগের স্লাইডে তোমাদের আমি বোঝালাম। সূর্যের আলো ফেললে যে আলোক ভোল্টীয় কোষ তৈরি হয় তাই হলো সৌর ব্যাটারি। মহাকাশযান ও কৃত্রিম উপগ্রহে এই ব্যাটারি অপরিহার্য, বিশেষ করে মহাকাশযান ও কৃত্রিম উপগ্রহে তো এখান পৃথিবী থেকে তো আর পাওয়ার সাপ্লাই সেখানে করা যায় না, সেখানে কিন্তু সৌর ব্যাটারির প্রচন্ড ব্যবহার করা হয়, সৌর ব্যাটারি সেখানে ব্যবহার করা হয়। টেলিভিশন স্টুডিও থেকে যে কোনো ছবির আলোক ছায়াকে তড়িৎ কোষের সাহায্যে তড়িৎ সংকেত পরিবর্তিত করে দূরবর্তী স্থানে সম্প্রচারিত করা হয়, ঠিক আছে। যে আলোটা আসছে সেটাকে আমরা ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে দিই, ঠিক আছে, এই আলোক তড়িৎ কোষের মাধ্যমে, তারপরে সেটাকে আমরা অন্য জায়গায় পাঠিয়ে দিই। স্বয়ংক্রিয় গ্রহণক, কোনো বিশেষ হলে কতজন দর্শক ঢুকছেন বা বেরোচ্ছেন তার হিসাব রাখার জন্য আলোক তড়িৎ কোষের সাহায্যে স্বয়ংক্রিয় গণক তৈরি করা হয়। এটা যদি ডিজাইনটা বলি একদম সিম্পল, ধরো এখানে একটা আলোক তড়িৎ, এখানে ধরো একটা লাইট সোর্স আছে, তো এখানটায় আর এখানে ধরো একটা রিসিভার আছে যেখানে আলোক তড়িৎ কোষ বসানো আছে। এখান থেকে ধরো একটা আলোক রশ্মি এসে পড়ছে, রে একটা এসে পড়ছে, বিষয়টা এরকম। ধরো এখানটা একটা রিসিভার আছে, এখান থেকে আলো এসে পড়ছে, যতজন পাস করবে এই মাঝখান দিয়ে যতজন পাস করবে, তাহলে শিখবে একবার কি হবে, আলো তড়িৎ কোষে পড়বে আর একবার পড়বে না, একবার পড়বে একবার পড়বে না, তাহলে সেই সাহায্যে কিন্তু আমরা একটা কাউন্টার বানাতে পারি যেটা অটোমেটিক কাজ করবে। আর স্বয়ংক্রিয় ক্যামেরা, আলোর তীব্রতা অনুযায়ী নিয়ন্ত্রিত ছবি তোলার জন্য স্বয়ংক্রিয় ক্যামেরায় আলোক তড়িৎ কোষ ব্যবহার করা হয়। তো এই ছিল আমাদের আলোক তড়িৎ কোষের ব্যবহার, ঠিক আছে। একটু তোমরা এই জায়গাগুলো একটু ভালো করে দেখো এবং প্রত্যেকটা স্লাইড একটু মন দিয়ে দেখো, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমাদের ক্লাস আজকে এখানেই শেষ হলো।